সমস্যা হয়েছে তারেক রহমান যে ভারতে যাবেন কি যাবেন না, এটা নিয়ে বাংলাদেশের কিছু নিম্নমানের সাংবাদিক ভারতীয় সাংবাদিকদের সাক্ষাৎকার নেন। এবং কিছু ইউটিউবাররা এই যে গণমাধ্যমের বাইরে এরা কি করে? বিভিন্ন ন্যারেটিভ তৈরি করছে। কেউ বলছে যে তারেক রহমান যদি ভারতে না যান তাহলে বাংলাদেশের ক্ষতি হবে। কেউ বলছে যে ভারতের পা ধরেছে, এবার না গেলে আর চান্সই পাওয়া যাবে না ইত্যাদি, ইত্যাদি কথা। এবং এনসিপির ছেলেরা বলছে যে না, হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ভারতে যাবে না ইত্যাদি, ইত্যাদি কথা। আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই বলেন যে ভারতের সাহায্য ছাড়া আমরা চলতে পারবো না ইত্যাদি, ইত্যাদি। আপনারা জানেন ভারত কি করছে? ২০২০ সালে মনে আছে যে লাদাখে চীনের সাথে ভারতের চরম একটা উত্তেজনা। কিছু এলাকা চীন নিয়ে নিয়েছে। সেই চীনের সাথে ২০২০ সালে বাণিজ্য ছিল প্রায় $৮০ বিলিয়ন। সেটা এখন ১৫০ বিলিয়ন ছুঁই, ছুঁই। অর্থাৎ চীনের সাথে এত শত্রুতা বৈরিতার পরেও তাদের সাথে বাণিজ্য বাড়ছে। পৃথিবীতে অনেক উদাহরণ রয়েছে যে রাজনৈতিক সমস্যা সাথে অর্থনৈতিক বিষয়গুলা তারা মেলান না। ২ দেশের স্বার্থেই। এইজন্য বলছি যে যারা বলেন যে ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক নষ্ট হবে ইত্যাদি, হ্যাঁ হতে পারে রাজনৈতিক কারণে অর্থনৈতিক সম্পর্ক নষ্ট হয়। নো ডাউট এটা খুবই ইম্পোর্টেন্ট কথা। কিন্তু সব ক্ষেত্রে যে হয় না তার উদাহরণ হচ্ছে এই ভারত। চীনের সাথে তারা এত মারামারি, কাটাকাটি, এত যুদ্ধ করার পরেও বাণিজ্য কিন্তু বাড়ছে তাদের মধ্যে। ব্যবসা-বাণিজ্য থেমে নেই। আমি বলছি না যে বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক সমস্যা টিকিয়ে রাখতে হবে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকুক, সবার সাথে ভালো থাকুক, মর্যাদার ভিত্তিতে। এটা সবাই বলেন। এটা একটা সোজা সাপটা এবং সহজ কথা। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভারতকে আপনি খুশি করবেন কিভাবে? ভারতকে খুশি করবেন, আপনি ভারতের কথায় উঠবেন, বসবেন। ভারত যা বলবে তাই। ভারত যদি বলে শেখ হাসিনাকে থাকবে, আমার কাছে থাকবে, আদরে থাকবে। আওয়ামী লীগ যে পতিত তাদেরকেও আমরা নার্সিং করব। তারেক জিয়া আসছে তাকেও আমরা খাওয়াবো, পিঠে হাত দিয়ে দিব, দেশে চলে যাবে, ইত্যাদি, ইত্যাদি। ভারতের চাইতেই পারে। কারণ সে হচ্ছে বড় ভাই সুলভ আচরণ করতেই পারে। অনেকদিন করেছে সে। এখনো সেটা করবে। কিন্তু বাংলাদেশের যে অযোগ্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অযোগ্য মন্ত্রী মহোদয়রা ভারতকে একটা চিঠি দিয়েই খুব খুশি। কিন্তু এই যে কতদিন হলো বিএনপি সরকার এসছে, আপনি চায়নার সাথে কার্যকরী কোনো সহযোগিতামূলক কাজ কি করেছেন? হ্যাঁ, একটা চুক্তি করতে পেরেছেন যে সামরিক দিক দিয়ে বাংলাদেশ একটু শক্তিশালী হবে? করতে পারেননি। তো ভারত আপনাকে কেন দাম দিবে? ভারত আপনাকে কেন মূল্য দিবে? আপনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে বিমস্টেক যে সম্মেলনটা হবে, সেই সম্মেলনে তারেক জিয়া যাবেন, কিছু ফটো সেশন করবেন, সাইড লাইনে কিছু বিদেশি নেতার সাথে কথা বলবেন টুকটাক। কিন্তু যদি আপনি এই বিমস্টেকের যারা মেম্বার, বড়, বড় যারা মেম্বার, তাদের সাথে যদি আগে আপনি আলোচনা করতেন, ডেলিগেট পাঠাতেন, বিমস্টেকে দিল্লিতে বা ইন্ডিয়াতে যেখানে মিটিংটা হবে, সেখানে কি এজেন্ডা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে করতে পারতেন তো। সেগুলো না করে আপনি ফটো সেশনের জন্য যাবেন তারেক জিয়া। সবাই জানবে তারেক জিয়া আসছিল। কেউ ভালো ব্যবহার করবে, কেউ খারাপ ব্যবহার করবে, কেউ ২-১ টা স্লোগানও দিতে পারে। উম আ আওয়ামী লীগের কিছু লোক ওখানে পলাতক রয়েছে। তারা প্ল্যাকার্ডও বহন করতে পারে। তার মানে কি? তারেক জিয়া গেলে ভারতের লাভ। আবার বাংলাদেশেরও যে খুব ক্ষতি তা না। বাংলাদেশ যদি ওই গার্ড নিয়ে যেতে পারে এবং এই যে যারা ওই সম্মেলনে যাবে, রাশিয়া যাবে, চীন যাবে, তারা যদি তারেক জিয়াকে মূল্যায়ন করে এবং এইগুলো বড়, বড় দেশের সাথে যদি বাংলাদেশের বিভিন্ন engagement হয়, তখন ভারত বাংলাদেশকে মূল্য দিবে। ভারত বাংলাদেশকে মূল্য তখনই দিবে যখন বাংলাদেশ শক্তিশালী হবে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো রকমের কোনো অ্যাক্টিভিটিস নেই। তারা ওই ইউনূস সরকারের সময় যে একটা কি বলবো একটা ইমোশনকে ব্যবহার করে যে আমরা ভারত বিরোধী, আমরা
আ নূতন রেভলিউশনারি গভর্নমেন্ট, ঠিক সেই ইমেজে থাকার কোনো প্রয়োজন নাই। গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক নিয়মে বাংলাদেশ এবং ভারতের জনগণের সাথে ভালো সম্পর্ক থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু শেখ হাসিনা যেটা করেছিলেন, উনি ভালো সম্পর্ক চাননি। উনি বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়েছিলেন। উনি যে এই ট্রানজিট দিয়েছিলেন সেটা অস্পষ্ট ছিল। উনি এই যে রামপুর কি বলবো? এই যে খুলনা এলাকায় যে আপনার পরিবেশ দূষণের জন্য একটা দিয়েছিলেন। কিন্তু তিনি আসলে কাজগুলা করেছেন আত্মঘাতী। সেটাকে রিপেয়ার করা, সেটার থেকে পুনরুদ্ধার হওয়া, এর জন্য বাংলাদেশ সরকারকে আস্তে কাজ করতে হবে। একদিনে তো হয় না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে তারা কি কাজ করছেন? চীন সফরে গেলেন। চীনের সাথে যদি কোনো স্ট্রং চুক্তি হতো, তাহলে ভারত বাংলাদেশকে সালাম দিত যে, "ভাই আপনি চীনের ব্লকে থাইকেন না। আমি শেখ হাসিনাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি।" ওইভাবে করলে হতো। আপনি রাশিয়াতে যান। রাশিয়াতে গিয়ে বলেন যে, "হ্যাঁ, আমার তেলের সমস্যা রয়েছে। তুমি যদি ভারতকে দিতে পারো, আমাকেও দাও।" আপনি আমেরিকাতে যান। আপনি চায়নাতে গিয়েছেন। চায়নার সাথে যে প্রধানমন্ত্রীর যে আলোচনাটা হলো সেগুলো যে ট্রানজিট যে বাস্তবায়নে লেগে পড়েন। রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য কাজ করেন। এই কারণে বলছি যে ইউটিউবাররা যাই বলুক, গণমাধ্যম যাই বলুক, বাংলাদেশ শক্তিশালী হচ্ছে কিনা এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। আপনি আপনার প্রতিবেশীর বাড়িতে যাবেন, প্রতিবেশী আপনাকে সম্মান করবে কি করবে না সেটা নির্ভর করে আপনার উপর, প্রতিবেশীর উপর না। আপনি যদি শক্তিশালী হন, আপনি আরো অন্যান্য প্রতিবেশীর সাথে যারা একটু দূরে আছে, তারা যদি আপনার সাপোর্টে থাকে, আপনার যে প্রতিবেশী তার বাসায় ওই প্রতিবেশীরাও বা তারাও গিয়েছে, আপনিও গিয়েছেন। যখন হোস্ট দেখবে যে অন্যান্য প্রতিবেশীরা আপনাকে মূল্য দিচ্ছে, তখন সেও আপনাকে সেলুট জানাবে। বিষয়টা সহজ। পুরা দায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমস্টেক সম্মেলনে বাংলাদেশে যাওয়া উচিত। কিন্তু যাওয়ার আগে যে ওয়ার্কআউট করা দরকার ছিল, যে কাজ করা দরকার ছিল, সেগুলো করা হয়নি। ভারতের ধমক খাওয়ার জন্য যাবেন না ভারতের আদর নেওয়ার জন্য যাবেন? ভারতের ভালোবাসা যদি চাইতে চান, তাহলে নিজের শক্তি অর্জন করতে হবে। কারণ কেউ দুর্বলকে সাহায্য করে না। কেউ দুর্বলকে সেলুট দেয় না, কেউ দুর্বলকে তার ন্যায্য অধিকারও দেয় না। বিষয়টি খেয়াল রাখবেন।